ভাই এক মিনিট ভাই শোনেন এক মিনিট, আরে শোনেন না। বিদার তো তার সুখের লেগে ওই হ্যাঁ আল্লাহ দুঃখ দিয়ে দিত কি করুন দেখবো মা আমার এই সন্তানটারে বেচালাই। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় 9 মাস আগে সৌদি আরব গিয়েছিলেন জামাল। খরচ হয়েছিল প্রায় 4.5 লক্ষ টাকা। এর মধ্যে 2 লাখ নিয়েছিলেন স্থানীয় সুদের কারবারির কাছ থেকে। শর্ত, প্রতি মাসে 30,000 টাকা সুদ দিতে হবে। জামানত হিসেবে দিতে হয়েছে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর আর ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক। কিন্তু বিদেশে গিয়ে কোনো কাজই পাননি জামাল। ফলে 2 লাখ টাকার ঋণ মাত্র 9 মাসে দাঁড়িয়েছে প্রায় 4,70,000 টাকায়। জামালের কাছ থেকে ঋণের জামানত হিসেবে নেওয়া হয়েছে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর আর ব্ল্যাঙ্ক চেক। কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী কারো কাছ থেকে খালি স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্ষুদ্র ও ভোক্তা ঋণের ক্ষেত্রে ফাঁকা কিংবা তারিখবিহীন চেক নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। তেমনই এক ফাঁদে আটকে পড়ার পর বাঁচার জন্য সন্তান বিক্রির কথাও ভাবতে হয়েছে জামালের স্ত্রী রেজিয়া বেগমকে। কিস্তি দিতে না পারায় প্রতিদিনই শুনতে হচ্ছে গালিগালাজ। এই বিরক্তর সুদে মানে ঠিক কইতাম, এই অসহ্যের কারণে আমি কালকে আমি কইছি আমার জিয়ার আমি মা অভাবের সুদে বলতেই মানে আমি রেঞ্জে যাতে মানে কাছে সুদ করতে না, মার কাছে বলছি মা আমার এই সন্তানটারে বেচালাই। শুধু রেজিয়াই নয়, জামালের বৃদ্ধ মাকেও রেহাই দিচ্ছেন না সুদের কারবারিরা। বিদার তো তার সুখের লেগে ওই হ্যাঁ আল্লাহ দুঃখ দিয়ে দিত কি করুন দেখবো করোনার বাউ নেই গালি করে মরে যাইবো ছেলে বলে ওই যে সংসারের মেয়েদের অভাব, এই যে মানুষে জ্বালায় যা বিচার লাগিয়া কিস্তি লড়াই রান্না তিতা করে, কিস্তি দিতে না দেখিয়া আবল তাবল করে, সময় গালিগালাজও করে। জামালের স্ত্রী ও মায়ের অভিযোগের সত্যতা জানতে কিস্তি দেওয়ার কথা বলে কৌশলে ডেকে আনা হয় সংশ্লিষ্ট এনজিও কর্মীকে। প্রথমে বেশ স্বাভাবিকভাবেই কথা বলছিলেন তিনি। খারাপ ব্যবহার কথা প্রশ্ন আছে, আপনি কারো কাছে টাকা পাইলে পরে তাকে মাথায় বাড়ি দিয়ে টাকা নিতে পারবেন না, এমনি গালাগালি কিংবা গালাগালি কোনো কিছু না, কথা হলে ওনারা বোঝানো হয়। তারই কথা শুনে ঘরের ভেতর থেকে ডেকে আনা হয় রেজিয়া বেগমকে। তাকে সামনে দেখি যেন আচমকা বদলে যায় এনজিও কর্মীর চেহারা। উনি কতদিন কিস্তি দিতে পারেন নাই? আপনি সামনে থাকেন, দাঁড়ান, আপনি কথাগুলো শোনেন। এ সময় টিমের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দ্রুত বেরিয়ে গিয়ে মোটরসাইকেলে উঠে স্টার্ট দেন। ভাই এক মিনিট ভাই শোনেন এক মিনিট, আরে শোনেন না। আপনি একজনকে মরতে বলছেন, শোনেন। পরে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছাড়লেন ওই এনজিও কর্মী। পেছনে দাঁড়িয়ে থেকে শুধু কাঁদছিলেন রেজিয়া। এরপর যোগাযোগ করা হয় স্বাক্ষরযুক্ত সাদা স্ট্যাম্প আর ব্ল্যাঙ্ক চেক জামানত নিয়ে ঋণ দিয়ে আসে সুদের কারবারির সঙ্গে। প্রথমে কিছুতেই দেখা করতে রাজি হচ্ছিলেন না তিনি। পরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে রাজি করানো হয়। এভাবে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যে অন্যায়, এই তথ্যও জানেন ওই কারবারি। ঠিক আছে, অন্যায় আমার দবিতে কোনো না, আমার কথা হইছে আমি কইরে দিয়ে দিছি, খালি সিঙ্গেল সেক্টর রাখ। বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ টাকার ঋণ, সে ঋণ শোধ করতে না পেরে সন্তান বিক্রির চিন্তা। এ কেমন ঋণ যার বোঝা বইতে গিয়ে কেউ ভাবছেন নিজের সন্তান বিক্রির কথা, কেউ হারাচ্ছেন জীবন। স্বপ্নের বিদেশ যাত্রা, যে যাত্রা হওয়ার কথা ছিল ভাগ্য বদলের, সেই যাত্রাই আজ হাজারো পরিবারের কাছে হয়ে উঠেছে দুঃস্বপ্নের আরেক নাম। বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ, সেই টাকা জোগাড় করতে চড়া সুদে ঋণ নেওয়া, তারপর শুরু হয় কিস্তির চাপ। ঋণগ্রহীতা বিদেশে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় সুদ আর কিস্তির নির্মম চক্র। কিন্তু কেন বাংলাদেশ থেকে শ্রমিকদের বিদেশে যেতে খরচ করতে হয় অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি? কেন বিদেশে পৌঁছানোর আগেই ঋণের জালে বন্দী হয়ে পড়ছে প্রবাসীরা? যে মানুষগুলো রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তারা নিজেরাই আজ কিস্তির জালে বন্দী। তবে সব গল্পের শেষটা এমন অন্ধকার হয় না। কত টাকা খরচ করছিল? 5 লাখ। 5 লাখ। এই 5 লাখ এই 3 বছরের কি খরচ আপনার সাকসেস? আলহামদুলিল্লাহ, আমি সুখী আছি। ধন্যবাদ। প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশ যাচ্ছেন নতুন জীবনের স্বপ্ন নিয়ে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিদেশে যাওয়ার স্বপ্নকে ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক ঋণ অর্থনীতি, যেখানে শ্রমিকদের ঘাম ঝরে বিদেশে আর লাভ যায় দালাল, এজেন্সি, সুদের কারবারি আর দুর্নীতিবাজদের পকেটে।
এই ফাঁদে পড়ে আর কত পরিবার নিঃস্ব হলে বদলাবে এমন বাস্তবতা।